অনেক কিছু কারণে এরকমটি হয়নি যে আমরা বসে উন্মুক্ত আড্ডা দিচ্ছি, তেমন হলে যে কি চমৎকার হতো সেটার জন্য বড় আক্ষেপ হয়, খুবই আক্ষেপ হয়। পৃথিবীর কোনো ভাষায়, কোনো দেশের কোনো ভাষায় এত গানের কবিতা সম্ভবত কেউই লেখেননি। আপনার কাছে আপনার সহযোদ্ধা, বন্ধু এবং জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেকটা সময়ের সাক্ষী আপনি নিজেও। একজন মোহাম্মদ রফিকুজ্জামান একজন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ারকে কিভাবে মূল্যায়ন করবে একটু জানতে চাই। আমি আসলে গাজী মাজহারুল আনোয়ার সাহেবের অনেক পরেই ছবিতে বা অন্যান্য মাধ্যমে লিখতে এসেছি। আমি চাকরি করতাম রেডিওতে, তো সরকারি চাকরি করার জন্যে চলচ্চিত্রে লেখা বা এগুলো আমার জন্যে নিষিদ্ধ ছিল, এগুলো আমরা করতে পারতাম না। কিন্তু যে জিনিসটা আমরা করতে পারতাম সেটা হচ্ছে লুকিয়ে করতাম আর কি, যেটুকু করার। তো ফলে প্রকাশ্যে এই গান রচনার ক্ষেত্রে আসা বেতার টেলিভিশনের জন্য ঠিক আছে, কিন্তু চলচ্চিত্রের জন্য নয়। এটা আমাকে চলচ্চিত্রে আসতে অনেক বেশি অনেক বিলম্ব করেছে। আর আমার নিজের দিক থেকেও দ্বিধা ছিল, সেটা হচ্ছে যে চলচ্চিত্রের গানে তখন থেকেই কিছু কিছু গান আমার খুব ঘুণে ধরা বলে মনে হতো, তো যে কারণে আমি লিখতাম না। এক খন্দকার নুরুল আলম সাহেব চাষী নজরুল ইসলামের তাড়নায় আমাকে দিয়ে এই লেখানো শুরু করেন। তিনি বলেন, আমি তো আছি, আমি তো আপনাকে ইন্টারাপ্ট করছি না, আপনি লেখেন, আপনার ইচ্ছা মতো লেখেন। তো এই আমার শুরু। আর গাজী মাজহারুল আনোয়ার সাহেব তো সত্যি কথা বলতে কি, আমাদের অনেক আগে যেমন শুরু করেছেন তেমনি মাধ্যমেও চলে এসেছেন। আমিও বেতারে টেলিভিশনে 65 সাল থেকেই যুক্ত গান লেখায়, কিন্তু পরে বেতারে চাকরি নেবার পর থেকে আবদ্ধ হয়ে গেছি। এমনিতে আমাদের মধ্যে যে খুব একটা আড্ডা হয়েছে, কথা হয়েছে তা নয়, কিন্তু মানুষটিকে আমি খুব বিস্ময় নিয়ে দেখতাম একটি কারণে, সেটা হচ্ছে এই যে ফল্গু ধারার মতো লেখা, লিখেই যাচ্ছেন, এমন এমন ধরনের চরিত্রের জন্য গান লিখছেন যেটা ভাবতে গেলে আমি মাঝে মধ্যে অবাক হতাম। যেমন একটি গানের কথা বলি, এখানে উনি গানের কাব্যকে ধারেননি, ছন্দ অন্তমিল কোনো কিছু নিয়েই তার কোনো মাথা ব্যথা নেই। কারণ ওই মেয়ের চরিত্রটিতে ওই মেয়ে কবি হতে পারে না, ওই মেয়ে কাব্য করতে পারে না। সে সোজা বলছে, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এই যে এবার আসুক তারে আমি মজা দেখাবো, এই যে চমৎকার করে শব্দটা বলা, এবং ওই মেয়েটি এটাই বলতে পারে, এটা মাথায় আসা, এইখানেই গাজী মাজহারুল আনোয়ারের স্বাতন্ত্র্য অন্যদের সঙ্গে। আর তার সঙ্গে কাজ করেছি একসঙ্গে কোনো ছবিতে, তেমন আমার মনে পড়ে না, খুব একটা মনে পড়ে না। তবে একটি ছবিতে বোধহয় তিনিও লিখেছিলেন, আমিও লিখেছিলাম, আমজাদ হোসেন সাহেবও লিখেছিলেন, গোলাপি এখন ট্রেনে। এই ছবির প্রথম গানটি ওই যে মাকে নিয়ে, ছেলে মেয়ে এবং বাবার গান। তো এই গানটি আমি লিখেছিলাম, পরে আর আমি এই ছবির কোনো গান লিখি। এই ছবিতে হয়তো উনিও একটি দুটি গান লিখেছেন। হ্যাঁ, লিখেছেন তো, আছেন আমার মুক্তার, আছেন আমার বাড়ি, আছেন আমার, হ্যাঁ, এটা তো ওনারই লেখা। তো যাই হোক, অনেক কিছু কারণে এরকমটি হয়নি যে আমরা বসে উন্মুক্ত আড্ডা দিচ্ছি, তেমন হলে যে কি চমৎকার হতো সেটার জন্য বড় আক্ষেপ হয়, খুবই আক্ষেপ হয়। কারণ একজন গাজী মাজহারুল আনোয়ারের সঙ্গে তার জীবনের সমস্ত ঘটনাবলীর সঙ্গে পরিচিত হওয়া, মুখোমুখি হওয়া, সবচেয়ে বড় কথা হচ্ছে মুখোমুখি হওয়া, এটা আমার হয়ে ওঠেনি।
হয়ে উঠলে খুব ভালো হতো। তবে একটি কথা বলবো যে মানুষকে তো শুধুমাত্র দেখা, শোনা, কথাবার্তা হওয়ার মধ্যে দিয়ে চেনা যায় না, মানুষকে চেনা যায় তার কাজের মধ্যে দিয়ে। তো তার কাজের মধ্যে দিয়ে তাকে চিনেছি, যেভাবে চিনেছি, আমার তো মনে হয় যে সারা পৃথিবীতে, আমি শুধু বাংলা গানের ক্ষেত্রে বলছি না, পৃথিবীর কোনো ভাষায়, কোনো দেশের কোনো ভাষায় এত গানের কবিতা সম্ভবত কেউই লেখেননি। যখন স্যার আপনি বলছিলেন গাজী মাজহারুল আনোয়ারকে বিস্ময় নিয়ে দেখতেন, খুব কৌতূহলী আমি। আমাদেরকে যেটা বলা হয়েছে বা যখন বড় হয়েছি যখন জেনেছি, যত বেশি পড়ে মানুষ তত বেশি শেখে। উনি এই যে 20,000-এর অধিক গান লিখেছেন, নিশ্চয়ই ওনারও পড়বার অভ্যাস ছিল। কখনো পড়তে দেখেছেন ওনাকে, বা কি ধরনের পাঠ্য উনি পড়তো, কখনো কি জানবার সুযোগ হয়েছে কি? না, এটা আমার জানবার সুযোগ হয়নি। তবে উনি জীবনকে পাঠ করেছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় যে কোনো এক কবির জন্যে, যে জীবনকে পাঠ করা। উনি জীবনকে পাঠ করেছেন এবং যে জন্যে যে ধরনের চরিত্রই হোক না কেন তার গানটি চলে আসতো চট করে। মানে জীবনকে তিনি অনেক বেশি দেখেছেন, অনেক বেশি জীবনকে দেখেছেন, জীবনকে দেখেছেন।